ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব বললেন প্রধান উপদেষ্টা। জনস্বার্থে ব্যবসা করার আহ্বান। বঙ্গবন্ধুর মুরাল ও ভাস্কর্য নির্মাণের নামে হরিলুট, অনুসন্ধানে নামল দুদক। ডাক বিভাগের সাবেক ডিজির বিরুদ্ধে 92 কোটি টাকা আত্মসাতের মামলা। ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব চুক্তি রিভিউ করবে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। দ্রুত গণহত্যার বিচার হবে বললেন রিজভী। এবং দেশের মোট ভোটার সংখ্যা 12,36,00,000। খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। হালনাগাদ শুরু 20 জানুয়ারি। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি, আর মানুষের ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় শুধু নিজ স্বার্থে নয়, জনস্বার্থে ব্যবসায়ীদের ব্যবসা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সমাজ সেবা দিবস উপলক্ষে সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, এই মন্ত্রণালয়ের কাজ শুধু সবাইকে মনে করিয়ে দেওয়া সমাজ সেবার কথা। সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব। মন্ত্রণালয়ের কাজ হলো আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, পাছে যেন ভুলে না যাই, এই দায়িত্ব থেকে আমরা দূরে সরে না যাই। আজকে সেই জন্য দিবসটি পালন করা হচ্ছে, যাতে দেশের সবাইকে মনে করিয়ে দেওয়া এই দায়িত্বের কথা। সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মানুষের ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। যে কারণে আজকে এই বিশেষ দিনে মনে করিয়ে দেওয়া যে আমাদের ক্ষমতা আছে, শক্তি আছে। যে সমস্ত সমস্যা আমরা চারদিকে দেখি, মনে করি যে এটা আমার কাজ না, আমার কাজ হলো টাকা পয়সা রোজগার করা, ওই কাজটা সরকারের উপরে ছেড়ে দিই, ওরাই করবে। এটা ভুল ধারণা। আমাদের যে শক্তি আছে, ব্যক্তির যে শক্তি আছে, সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি। এছাড়া শুধু নিজ স্বার্থে নয়, জনস্বার্থে ব্যবসায়ীদের ব্যবসা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সেই কথাটাও মনে করিয়ে দিতে চাচ্ছি, নিঃস্বার্থে যেরকম ব্যবসা করা যায়, পরের স্বার্থেও ব্যবসা করা যায়। যে ব্যবসার থেকে আমি নিজে এক পয়সাও মুনাফা নেব না, যাবতীয় যা কিছু করছি পরের স্বার্থে করছি, এবং সেই টাকা যা রোজগার হবে সেই ব্যবসার মধ্যে থেকে যাবে, এতে আমি আনন্দ পাব। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা দেশে 10,000-এরও বেশি বঙ্গবন্ধুর মুরাল ও ভাস্কর্য নির্মাণের নামে বিপুল পরিমাণ অর্থ অপচয় করা হয়েছে। এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। একই সাথে বঙ্গবন্ধুর কিলা নির্মাণ ও উন্নয়নে অর্থ তছরূপের অনুসন্ধান করবে সংস্থাটি। আজ এক সংবাদ সম্মেলনে এইসব কথা জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত। মুজিববর্ষ পালন উপলক্ষে সারা দেশে 10,000-এরও বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এতে খরচ হয় প্রায় 4,000 কোটি টাকা। বিপুল পরিমাণ এই অর্থ অপচয়ের পেছনে কারা জড়িত বা কিভাবে ব্যয় করা হয়েছে এত টাকা তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুদক। শুধু মুরালে নয়, একইভাবে মুজিব কেল্লা নির্মাণ ও উন্নয়নের নামে 1,000 কোটি টাকা তছরূপের খোঁজ করবে সংস্থাটি। 1,000 কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ সংস্কার উন্নয়ন প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার কোটি টাকা তছরূপ, অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এদিকে সরকারি প্রকল্পের 92 কোটি টাকা লোপাটের অভিযোগে সাবেক ডাক বিভাগের মহাপরিচালক শুভাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা করেছে দুদক। শুভাংশু শেখর ভদ্র সাবেক প্রকল্প পরিচালক। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও তার স্ত্রীর 2 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক এমপি সোলাইমান হক জোয়ারদার ও তার স্ত্রীর 11 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট আক্তারি জোয়ারদার এবং অবৈধ সম্পদ অর্জনে সহায়তার জন্য তার স্বামী জনাব সুলাইমান হক জোয়ারদারের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ব্যাংকে 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধেও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটের মধ্যে আওয়ামী লীগের দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন যাতে ঢাকা না পড়ে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে সব কথা বলেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিদ্যুৎ খাতকে একটি ব্যবসা খাতে পরিণত করেছিল আওয়ামী লীগ। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। বিগত বছরের আওয়ামী লীগের দুর্নীতির খেসারত প্রতিনিয়তই ভোগাচ্ছে জনগণকে। বিশেষ করে কয়েকটি খাতকে একেবারে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে দলটি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির বিশ্লেষণের কিছু চিত্র তুলে ধরতে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। আমরা পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে। শুরুতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আওয়ামী লীগের দুর্নীতি জনগণের সামনে আসা উচিত। এই রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার এই আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটাকে আমার যে ভাষায় বলতে যে ফোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগ সরকার এই খাতকে টাকা বানানোর মাধ্যমে পরিণত করেছিল। বিদ্যুৎ খাতটা তারা একটা ব্যবসার খাত বানিয়ে ফেলেছিল এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে, কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ তো দেখা যায় না। এ সময় বর্তমান সরকারকে বেশ কিছু পরামর্শ দিয়ে প্রতিটি চুক্তি পাবলিক করে দেওয়ার আহ্বান জানান তিনি। যে প্রত্যেকটা চুক্তি শুড বি পাবলিক। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুধু জুলাই আগস্ট নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে গত 15.5 বছর ধরে রাজপথে যারা জীবন দিয়েছেন তাদের সবার হত্যাকারীদের বিচার হতে হবে। সকালে সিলেটে বিএনপির পরিবারের পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদানকালে এসব কথা বলেন তিনি। দেশপ্রেম নিয়ে জামাতে ইসলামের নেতাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের কার কি ভূমিকা ছিল তা সবাই জানে। রিজভী আরও বলেন, পাঠ্য বইয়ে সংস্কার হয়েছে, এটি প্রশংসার যোগ্য, তবে পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ইতিহাসের অধ্যায় থাকতে হবে। এবং সরকারের গুলিতে অনেকে পৃথিবীর আলো আর দেখতে পারেন না, দু চোখ বন্ধ হয়ে গেছে। এইসব পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই আমরা বিএনপি পরিবার। খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন এই তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার 12,83,512 জন। এছাড়া এবার ভোটার বেড়েছে 18,33,352 জন। শতকরার হিসেবে যা প্রায় 1.5 ভাগ। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী 2 মার্চ পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে
17 জানুয়ারি পর্যন্ত থাকবে ভোটার সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর শেষ দিন, আর এ বিষয়ে শুনানি নিষ্পত্তির শেষ দিন আগামী 30 জানুয়ারি। এর আগে সর্বশেষ 2024 সালের 2 মার্চ প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ছিল 12,18,50,160 জন। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ভ্যাট বাড়লেও এর প্রভাব পড়বে না নিত্যপণ্যের দামে। নতুন বছরে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরবে বলেও দাবি তার। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি। এ সময় উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF শর্ত পূরণে নয়, বরং রাজস্ব বাড়ানোর স্বার্থেই বিভিন্ন পণ্যের উপরে কর বাড়ানো হয়েছে। তিনি বলেন, 43 পণ্য ও সেবার ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের কষ্ট হবে না। 3 তারকা মানের উপরের হোটেলগুলোর ক্ষেত্রে কর বাড়ানো হয়েছে, সাধারণ মানের হোটেল রেস্তোরাঁয় ক্ষেত্রে বাড়ানো হয়নি। স্টেবিলাইজেশন আমি বলবো না সব ক্ষেত্রে, ব্যাংকিং সেক্টরে কিছু শৃঙ্খলা ফিরে আসছে এবং বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে কিছু কিছু দুর্বল ব্যাংকে যাতে অ্যাটলিস্ট ডিপোজিটার্সদের ইন্টারেস্ট লিকুইডিটি পায়। আপনি দেখলেন তো 22,000 কোটি টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ সাপোর্ট দেওয়া হচ্ছে। আর বাকি অন্যান্য জিনিসগুলো যে আপনার এই যে খাদ্যদ্রব্যের ব্যাপারে 43তম BCS এ বাদ পড়াদের মধ্যে 227 প্রার্থীর পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 43তম BCS পরীক্ষা গত বছরের জানুয়ারিতে 2163 প্রার্থীর নিয়োগের সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। পরে গত 15 অক্টোবর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও জেলা প্রশাসকদের দেওয়া তথ্যের ভিত্তিতে 59 জনকে এবং স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকায় 40 জনকে বাদ দেওয়া হয়। ছেলে হত্যার বিচার কাজ দ্রুত শেষ করতে অ্যাটর্নি জেনারেলের সাথে সাক্ষাৎ করেছেন মেজর সিনহার মা নাসিমা আক্তার। বেলা 10:30টার দিকে হাইকোর্টের অ্যাটর্নি জেনারেল অফিসে এসে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তার সাথে মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে সিনহার পরিবার বলেন, এতদিনেও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ না হওয়া, আসামিদের সাজা কার্যকর না হওয়া দুঃখজনক। অ্যাটর্নি জেনারেল এই মামলাটি দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন বলেও জানান তারা। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করে হত্যা করা হয়। পরে 2022 সালে 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত এই মামলায় 2 জনকে মৃত্যুদণ্ড, 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আমি এই অ্যাটর্নি জেনারেল সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি, বাকিটা আমার মেয়ে বলবে। আমরা আন্তরিকভাবে স্যার এবং স্যারের যে টিম আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আশ্বস্ত করার জন্য, কারণ আমরা দিন শেষে আমরা কিন্তু ভিকটিম পরিবার। আমি, আমার বোন, আমার মা এবং শুধু আমরা নই, দেশের মানুষেরও কিন্তু মেজর সিনহা ভাই। তারাও কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে জিজ্ঞাসা করে যে আপু এটার কি অবস্থা, আন্টি এটার কি অবস্থা। তো আসলে কোনো অবস্থা যেহেতু নেই, আমরা কিছু বলতে পারিনি। এখন হয়তো আমরা বলতে পারবো যে ইনশাল্লাহ এটা শীঘ্রই কিছু একটা হবে, আমরা আশা করি, এবং আপনারা দেখতে পাবেন। দেশের প্রথম উচ্চ প্রযুক্তির স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের বার্তা প্রধান হিসেবে যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম। সকালে রাজধানীর নিকেতনে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় এশিয়ান টেলিভিশনের ডিএমডি অপারেশনস জাহিদ ইবনে রশিদ, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল কালাম আজাদ, শাইকুল ইসলাম, প্রধান মানব সম্পদ কর্মকর্তা মুস্তফা কামাল, মিডিয়া কোঅর্ডিনেটর হাবিবুর রহমান পলাশ সহ এশিয়ান টেলিভিশনের বিভিন্ন বিভাগের প্রধানগণ ও কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। সিরাজুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। এর আগে তিনি চ্যানেল 1, RTV, বাংলাদেশ টেলিভিশন, ইসলামিক টিভি, দিগন্ত টিভি, TVN 24 ও রেডিও তেহরানে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও জেঁকে বসেছে তীব্র শীত। সকাল 10টার পরও দেখা মেলেনি সূর্যের, সেই সঙ্গে হিমেল বাতাসে শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে।
তার সঙ্গে রয়েছে মাঝারি থেকে ঘন কুয়াশাও। এমন অবস্থায় রাজধানীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব অনেক বেশি থাকায় দৃশ্যমানতা অনেক কম ছিল। বুধবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20.7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে 3 থেকে 5টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে বাড়বে শীত এবং তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আজ সকাল 6টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরের কারোলে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী উপকারভোগীদের বাড়ি পরিদর্শন করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা ইকবাল এবং টিসিবির নবনিযুক্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ। উপকারভোগী মোহাম্মদ জাহিদুল ইসলাম ও কানাইলাল রয়ের বাড়ি পরিদর্শন ও পারিবারিক জীবিকা নির্বাহের খোঁজ খবর নেন বাণিজ্য উপদেষ্টা। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব বললেন প্রধান উপদেষ্টা। জনস্বার্থে ব্যবসা করার আহ্বান। বঙ্গবন্ধুর মুরাল ও ভাস্কর্য নির্মাণের নামে হরিলুট অনুসন্ধানে নামল দুদক। ডাক বিভাগের সাবেক ডিজির বিরুদ্ধে 92 কোটি টাকা আত্মসাতের মামলা। ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব চুক্তি রিভিউ করবে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। দ্রুত গণহত্যার বিচার হবে বললেন রিজভী। এবং দেশের মোট ভোটার সংখ্যা 12,36,00,000। খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। হালনাগাদ শুরু 20 জানুয়ারি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।